বাংলায় দেশভাগের ক্ষেত্রেই এই পরিবার এবং সাম্প্রদায়িক গোষ্ঠীর সম্মানকে ভুলুণ্ঠিত করবার ভয়ের প্রবণতা করা যায়। তাই দেশের ভিটে মাটি ও আত্মীয়স্বজন হারানোর সঙ্গে সঙ্গে মেয়েদের যৌনতার উপরে নেমে আসে দারুণ অত্যাচার, ধর্ষণ ও মৃত্যু, ধর্ষণের পর পরিত্যক্ত অবস্থায় বাঁচবার বন্ধন চেষ্টা, অথবা দূষিত হয়ে ধর্ষণকারীর সঙ্গে নতুন ঘর বাঁধার প্রচেষ্টা, সবই আমরা দেখেছি এই নতুন রাষ্ট্র নির্মাণে অমানবিক প্রক্রিয়া। মনে রাখতে হবে আমাদের জাতীয়তাবাদী মতাদর্শের মধ্যে নিহিত ছিল সতীত্বের মোড়কে মূলে জাতির মহিমা কীর্তন এবং নারীর সমস্ত মানবাধিকার বন্ধন। তা না হলে 1829 খ্রিস্টাব্দে ব্রাহ্মধর্মের প্রবর্তক রাজা রামমোহন রায়ের উদ্যোগে সতীদাহ নিবারণী আইন লাগু হলেও তার 100 বছরের মধ্যেই ব্রাহ্ম গীতিকার অতুল প্রসাদ সেন তার বিখ্যাত জাতীয়তাবাদী গানে লিখতে পারেন, অনলে দহিয়া রাখে যারা মান, অতি পুত্র তরে সুখে দেয় প্রাণ, আমরা তাদের সন্ততি বলো 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 সবে, শত বিনাবে নবে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন। মেয়েদের সতীত্ব বজায় রাখার জন্য মৃত্যুবরণ করা যখন একটি জাতিসত্তার আদর্শ রূপে পরিগণিত হয়, সেখানে নতুন রাষ্ট্রের জন্ম মুহূর্তে নারীর ইজ্জত যে দুই যুদ্ধমান সম্প্রদায়ের প্রধান অস্ত্র হয়ে দাঁড়াবে তাতে রাষ্ট্র। প্রদীপ কুমার দত্ত তার কার্ভিং ব্লকস বইটিতে সাম্প্রদায়িক গোষ্ঠীর সীমান্ত রেখা নির্ধারণে অন্য সম্প্রদায়ের মেয়েদের অপহরণ বা অ্যাবডাকশন অথবা তার আশঙ্কা কিভাবে ব্যবহৃত হয়েছিল তার খুব চমৎকার বিশ্লেষণ করেছে। অথচ মনে রাখা দরকার যে ঋতু মেনন এবং কমলা হাসিন তাদের বর্ডার্স এন্ড বাউন্ডারিজ বইটিতে দেখিয়েছেন যে দেশ বিটে ছাড়বার মুহূর্তে নিজেদের মান বাঁচাবার উদ্দেশ্যে নিজেদের পরিবার গোষ্ঠী নিজেদের পুড়িয়ে মারা হয়েছে। উর্বশীর বইতে এরকম একটি ঘটনা ঘটেছে। পাছে পরিধানের পথে অন্য সম্প্রদায়ের হাতে তাদের ইজ্জত হরণ করা হয়, রাষ্ট্র সমাজের এই সংকট মুহূর্তগুলিতে মেয়েদের অধিকার ধূলিসাৎ হয়ে যায়। শুধুমাত্র ধর্ষণের ঘটনাতেই নয়, ধর্ষণ আটকাবার জন্য পরিবারের মেয়েদের খুন করে। পিতৃতন্ত্রের এই কি পরিহাস! পৃথিবীর অন্যান্য জায়গায় তাকিয়ে দেখা যায় যে যেখানে একের বেশি গোষ্ঠী, ধর্ম, জাতপাত, ভাষা, জাতীয় বর্ণকে হাতিয়ার করে একে অন্যের উপরে লেলিয়ে যায়, তারা প্রত্যেকে মেয়েদের চিহ্নিত করে নৃশংসতা। বসনিয়া হের্জেগোভিনাতে মেয়েদের ঢালাও ধর্ষণের পর 1994 সালে নারীবাদী বিশ্লেষক স্টাফা জাজোভিক লেখেন, "The female womb becomes occupied territory." গুজরাট প্রসঙ্গে মৈত্রেয়ী ও সোমার যুগ্ম সম্পাদনা গর্ভঘাতী গুজরাট এই প্রসঙ্গে বিশেষ স্মরণ। জ্যোতির্ময় দেবীর এপারগঙ্গা ওপারগঙ্গা এক সত্তরোর্ধ মহিলার দেশভাগের দুমুখ পিতৃতান্ত্রিকতার বিরুদ্ধে এক অসামান্য প্রতিবাদী। দেশভাগের পূর্ব মুহূর্তে এক হিন্দু মধ্যবিত্ত মেয়ে সুতারা দত্তের উপরে এক রাতের অত্যাচার, খুব সম্ভবত ধর্ষণ, পরিষ্কার করে বলা নেই। তারপর এক মুসলমান প্রতিবেশী পরিবারের আশ্রয় থেকে যখন তাকে নিজের পরিবারে ফিরিয়ে আনা হয়, তখন তার নিজের সম্প্রদায় তাকে জলচন করে, কারণ তার সুচিতা সম্পর্কে বিরাট সন্দেহ। কাজে আধুনিকোত্তর বিশ্লেষণে যে রাষ্ট্রীয় অনুশাসনের বিরুদ্ধে গোষ্ঠী বা কমিউনিটিকে খাড়া করবার করে এক প্রাক আধুনিকতাকে মুক্তির বাহক বলে খাড়া করবার এক প্রবণতা আমরা মাঝে মাঝেই লক্ষ্য করছি। সেটি যে কতখানি অগ্রহণযোগ্য আমরা লক্ষ্য করি জ্যোতির্ময়ী দেবী এই অসাধারণ উপস্থাপন। এপারগঙ্গা ওপারগঙ্গা গোড়াতে প্রকাশিত হয়েছিল 1967 সালে প্রকাশিত পত্রিকা ইতিহাসের স্ত্রী কল্পনা। পরে যখন বইটি প্রকাশিত হলো এপারগঙ্গা ওপারগঙ্গার নামে, তখন জ্যোতির্ময়ী দেবী লিখলেন আমার কথা। মহাভারতেও যে স্ত্রী পর্বের কাহিনী আছে তার নাম স্ত্রী পর্ব হলেও আসল স্ত্রী পর্ব স্বয়ং বেদব্যাসও লিখতে পারেন। একটিবার মাত্র কয়েকটি শ্লোকে তিনি যেন ছুঁয়ে গেছেন সেই স্ত্রী পর্বের মর্মন্তুদ কাহিনী। কৃষ্ণ বলরামের দেহত্যাগের পর অর্জুন যখন দ্বারকা এলেন সেখানকার পুরকামিনীদের, অন্তঃপুর বাসিনীদের রক্ষণাবেক্ষণ করতে, অরাজক পুরুষহীন রাজ্যে তার সঙ্গে ফেরার পথে দস্যুরা সেই নারীদের হরণ করে নিয়ে যেতে।
অর্জুন গান্ডীব তুলতে পারলেন না, গান্ডীবের হাত থেকে গান্ডীব খসে পড়ল। দেখলেন কিছু নারী তার চোখের সামনে লাঞ্ছিত অপমানিত হয়ে কিছু অনিচ্ছায় ও ভয়ে সেই প্রবল দস্যু দলের সঙ্গে প্রকাশ্যেই চলে যেতে পারে। কিছু নারী হয়তো মৃত্যু, সব লিখতে পারেননি ইতিহাসটা। কি হলো তারপর সে কথা লেখেন ব্যস্ত। কাপুরুষ তো ইতিহাস লেখে না। নারী কবি মহাকবি নেই, থাকলেও নিজেদের মান লজ্জা মর্যাদা সম্ভ্রমহানির কথা লিখতে পারতেন না। সে ভাষা আজও সৃষ্টি হয়নি। এর লজ্জা যে মেয়েদের লজ্জা শুধু নয়, পিতৃকা তান্ত্রিকতার দুমুখ অনুশাসনের লজ্জা, তা তিনি দেখালেন সুতারা দত্তের জীবন কাহিনী। পরিযায়ী নারীর যে তৃতীয় এবং শেষ পরিচয়টি আমি এখানে অবতারণা করি, সেখানে অন্তঃসদরের কুটির খেলাতে মেয়েরা শোষণের শিকার। তার প্রধান হোতা হচ্ছে গত 2 দশকের ওপরে ভারতের ওপরে যে বিশ্বায়ন প্রক্রিয়ার তাণ্ডব সংগঠিত হচ্ছে, তারই একটি পোশাক নারী পাচার। বিশ্বায়ন যেখানে সারা পৃথিবীর আর্থসামাজিক ব্যবস্থাকে পুনর্গঠিত করতে উঠে পড়ে লেগেছে, তাতে পুঁজির থাকবে অবাধ চলাচলের স্বাধীনতা এবং শ্রম আটকা থাকবে তার পুঁজি নির্ধারিত জায়গা। অথচ শ্রমের যোগান ছাড়া তো পুঁজির চলে না। অতএব চোরা পথে যাতায়াতের পথ প্রশস্ত করতে সারা পৃথিবী জুড়ে পাচারকারীরা সংগঠিত, এবং এদের সবচেয়ে বড় শিকার হচ্ছে উন্নয়নশীল সমাজগুলির বঞ্চিত দরিদ্র খেটে খাওয়া শ্রেণী। এদের কুচক্রের চেষ্টায় পরিযায়ী হয় মেয়েরা, যদিও কি উদ্দেশ্যে তাদের এই পরিযান, বেশিরভাগ ক্ষেত্রে তাদের এসব কিছুই পরিষ্কার করে জানা থাকে না। অস্ত্র কারবারি এবং ড্রাগ কারবারিদের পথে পরেই পাচারকারীদের সংগঠিত কারবারের মুনাফার পরিমাণ। রাষ্ট্র শক্তির একাংশের পূর্ণ সহযোগিতা ছাড়া যেমন এই পাচারকারীদের সংগঠিত হওয়া সম্ভব নয়, তেমনি এদের কার্যকলাপ রাষ্ট্র কখনো খোলাখুলিভাবে সমর্থন করতে পারে না। পরিযায়ী নারীর এই দিকটি নিয়ে তাই রাষ্ট্রপুঞ্জও চিন্তিত। কিন্তু যে পিতৃতান্ত্রিক বিমুখীনতা আমরা দেখেছি পরিযায়ী নারীর আগের 2টি রূপের ক্ষেত্রে, এখানেও তার কোনো ব্যতিক্রম হবে না। গাঁয়ের থেকে নতুন বাঁচা বাঁচতে এসে ভিন্ন নারী কলের চাকায় জড়িয়ে গেল গঙ্গা ভাষায় ছিন্নসার। আন্তর্জাতিক নারী বর্ষ উপলক্ষে এক্ষণ পত্রিকায় প্রকাশিত মালিনী ভট্টাচার্যের অসামান্য কবিতার এই লাইন কবি শিল্পায়নের প্রথম ধাক্কায় পরিযায়ী গ্রামীণ নারীর জীবনের পরিণতির কথা আমাদের মনে গেঁথে দিয়েছে। ধনতন্ত্রের টানা পূরণ করে নিয়ে নারীর শ্রমের এই পরিযায়ী আজ শুধু অব্যাহতই নেই, বিশ্বায়নের প্রক্রিয়ায় পুঁজিবাদের যে জমে যাওয়া পথের পুঞ্জ, কথাটির জন্য আমি তীর্থঙ্কর চট্টোপাধ্যায়ের কাছে তা অনেকখানি ঝুঁকছে এই পরিযায়ী নারীর শরীরকে ঘিরে। আজকের পৃথিবীতে কৃতদাস প্রথা ইন্ডেনচার লেবার সরকারিভাবে বন্ধ হয়ে গেল, নারী পাচার হয়ে উঠেছে পুঁজির লুটেরাদের তৃতীয় লাভজনক ব্যবসা। কয়েক বছর আগের হিসেবে এই মুনাফার হার 8 লক্ষ মার্কিন ডলার অতিক্রম করে দিয়েছে। রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে যোগসাজশ ছাড়া যেমন এই বিশাল পরিধির ব্যবসায়িক কুচক্র টিকে থাকা সম্ভব না, তেমনি একে বেআইনি ঘোষণা করে রাষ্ট্র শক্তি নিজের সততার সাফাইকে পূর্ণ মাত্রায় বজায় রাখে। আরেকটি জিনিস আমাদের নারীবাদী দৃষ্টিভঙ্গিতে এড়িয়ে গেলে চলবে না। এই ব্যবসায়কে আন্তর্জাতিক আধিপত্যের ভাষায় ফ্লেশ ট্রেড অর্থাৎ নারী মাংসের ব্যবসা বলা হয়ে থাকে। অর্থাৎ মেয়েদের দেহকে প্রধানত এই নামকরণ চিহ্নিত করে। মেয়েদের দেহ প্রধানত সমাজে অস্বীকৃত শ্রমের সূচক, যে শ্রম শুধুমাত্র পুনরুৎপাদনের শ্রম অর্থাৎ গর্ভে সন্তান ধারণ করা রিপ্রোডাক্টিভ লেবারই নয়, প্রতিদিন প্রতি রাতের জীবনে সামাজিক নবীকরণ অর্থাৎ খাওয়া দাওয়া, সন্তান পালন, সংসারকে যত্নের সঙ্গে লালন এর মধ্যে পড়ে। একই সঙ্গে ভুলে গেলে চলবে না মেয়েদের দেহ কিন্তু উৎপাদনের কাজেও সমানভাবে ব্যবহার হয়ে যাবে, যদিও সামাজিক স্বীকৃতি তার খুবই কম। এই যে অন্তর্মহলে মেয়েদের দৈহিক শ্রমকে চোখের আড়ালে রাখা হয়, মানবাধিকারের হিসেবের খাতায় জমা খরচের জায়গাটি অনৈতিকভাবে সংগঠিত করতে আমাদের সম্মতি পেতে কোনো অসুবিধা নেই। সবচাইতে বড় সমস্যা হলো মেয়েদের যৌন শ্রমিক।
বণিকা বৃত্তি পৃথিবীর সবচেয়ে পুরনো পেশার মধ্যে একটি, কিন্তু ইতিহাসে বণিকাদের আমরা পাই 64 কলায় পারদর্শী সামন্ততন্ত্রে সম্মানিত গোষ্ঠী। কিন্তু ধনতান্ত্রিক আধুনিকতার সঙ্গে সঙ্গে পুরুষ প্রাধান্যের একটি পরিচিত দিক ফুটে ওঠে এই নারীদের পতিতা আখ্যানে। যে নৈতিক নিয়ন্ত্রণের ভাষাটি আমরা পেলাম আমাদের ভিক্টোরীয় শাসকবর্গের ফলেন উইমেন। নারীত্বের চরমতম মাননার প্রতিমূর্তি তৈরি করা এই সম্পূর্ণ প্রান্তিকৃত রাষ্ট্রের দ্বারা সর্বদাই নির্যাতিত যারা পুরুষের যৌন ক্ষুধা মেটাবার জন্য এই পেশায় এসে পড়ে। কলকাতা শহরের বুকে এদের মানবাধিকারের দাবি আমরা শুনেছি। গতর খাটিয়ে খাই, শ্রমিকের অধিকার চাই। মেয়ে পাচারের যে অভিযান তার সিংহভাগ শেষ পর্যন্ত পৌঁছয় এই তথাকথিত নিষিদ্ধ পল্লীগুলো। যে নিষেধের কুঠারের আঘাত সবসময় এসে পড়ে এই মেয়েদেরই। এসব পাচারকারী বা বাড়িওয়ালা বাড়িওয়ালিরা এদের যৌন পরিশ্রম থেকে মুনাফা নিতে তাদের উপর। এবারে আরেকবার দেখা যায় বিশ্বায়নের অপরিহার্য অংশ এই পরিযায়ী নারী, যার কাজের সামাজিক স্বীকৃতির অভাবকে পুরো মাত্রায় কাজে লাগে এই পরিযায়ন প্রক্রিয়া দেশ বিদেশে সংগঠিত হয়। অর্থাৎ মেয়ে শ্রমিকের সাধারণ রাজ্য মানবাধিকারের অপহরণকে প্রাতিষ্ঠানিক, যদিও সম্পূর্ণ বেআইনি রূপ দিতে এগিয়ে এসেছে এই চোরা কারবারি প্রতারকের দল। বিশ্বায়ন এই আপাত নিরপেক্ষ নামের আড়ালে এই সময়ের উপযোগী যে নয়া সাম্রাজ্যবাদের প্রতিষ্ঠা প্রচেষ্ট, সেখানে এই পরিযায়ী মেয়েরা এক নতুন আন্তর্জাতিক শ্রম বিভাজনের শিকার হয়ে পড়েছে। এদের শ্রমকে আবার নতুন করে বাঁধা হচ্ছে সংসারের নিত্য নৈমিত্ত্যের মধ্যে, যৌন লালসা মেটানোর কাজে এবং একই সঙ্গে বিনোদনের জগতে নতুন নতুন ভূমিকা পালন করবার কাজে। সম্প্রতি আপনাদের মনে থাকবে IPL এন্টারটেইনমেন্টে সেন্ট্রাল ইউরোপের মেয়েদের বলশয় ব্যালেটে নাচ প্রতিশোধ মেয়েরা তাদের এখানে এসে নতুন করে নাচ দেখাচ্ছে। এদের শ্রমকে আবার পুরনো ঔপনিবেশিক বৈষম্য এবং তারপরে সোভিয়েত রাশিয়ার পতনের পরে মধ্য ও পূর্ব ইউরোপের দেশগুলির আর্থসামাজিক বিপর্যয়ের জন্য বহু মেয়েকে সীমান্ত ডিঙিয়ে জীবিকার খোঁজে বেরিয়ে পড়তে হয়েছে। যেহেতু রাষ্ট্রের আইনি কাঠামো এদের পাশে কোনোভাবেই দাঁড়াতে স্বীকার করে না, সেহেতু এই অসংগঠিত শ্রমকে শুষে নেবার জন্য সংগঠিত পাচারকারীরা আইনকে বৃদ্ধানুষ্ঠ দেখে এই মেয়েদের বাইরে টেনে নিয়ে যায়। যে দেশ বা রাজ্যগুলো থেকে এরা বেরোতে বাধ্য হয় তারা কেবলমাত্র এই মেয়েদের নৈতিক স্খলন দেখিয়ে নিজেদের সমৃদ্ধ জীবনের সন্তুষ্টির মধ্যে লুটিয়ে যায়। কিন্তু এই মেয়েদের শ্রম যে শুধুমাত্র মধ্যবিত্ত শ্রেণীর আত্মতুষ্টিজাত ঘৃণিত নিষিদ্ধ পল্লীতে গিয়ে থাকে তা কিন্তু নয়। সংসারের কাজ করবার জন্য এই মেয়েদের চাহিদা খুব বেশি। বারবারা এলেন রায়, আর্লি মক্সলি প্রমুখ সমাজ বিশ্লেষকেরা 80-র দশক থেকে ধনী দেশগুলিতে গৃহকর্ম, সন্তান পালন, বৃদ্ধ ভদ্রলোকদের নিঃসঙ্গ জীবনে সম্বোধন ইত্যাদি কাজের জন্য উন্নয়নশীল দেশের গরিব মেয়েদের আমদানির ব্যাপারে অনেক দৃষ্টি আকর্ষণ করেছে। মধুমিতা রায় সম্প্রতি লেবার পেইন্স নামক লেখাতে এই গোটা প্রক্রিয়াটির অমানবিকতাকে তুলে ধরেছে। মানবাধিকার রক্ষার জন্য মস্ত বড় চ্যালেঞ্জ তুলে আনে। ইদানিং পুঁজিবাদী মতাদর্শের পালিশ করা মার্জিত ভাষায় দুটি শব্দের আমদানি আমরা দেখতে পেয়েছি, কেয়ার ইকোনমি এবং হার্ট ট্রান্সপ্লান্ট। অর্থাৎ যেসব মানবিক অধিকার কেড়ে নিয়ে মেয়েদের স্নেহ হৃদয় বৃত্তির অধিকারী হিসেবে এগিয়ে দেওয়া হয়, সেই বৃত্তিগুলিকে পেশা করে তাদের এই অভ্যস্ত জীবন ছেড়ে অজানা নির্যাতন করতে পারিয়ে দেওয়া। শোনা যায় সৌদি আরবিয়ার একটি পরিবারে এরকম একটি গরিব দেশের মেয়েকে পরিচারিকা হিসেবে নিযুক্ত করে মালিক এবং মালকিন তাকে ঘোড়া করে তার পিঠে চড়ে ঘোড়ার মতো তার পিঠে চাবুক মেরে নিজেদের আনন্দের মাত্রা বাড়াতে প্রস্তুত। অতএব ঔপনিবেশিক ভারতবর্ষের শাসক শ্রেণী তাদের ভিক্টোরীয় পদ্ধতিতে যে ইমরাল ট্রাফিকিং কথাটি চালু করেছিলেন, বলা বাহুল্য বেশ্যাবৃত্তিতে মেয়েদের লোক প্রলোভিত করা ছাড়া আর কোনো নারী নির্যাতনই এই নৈতিকতার আয়নায় করা হবে। মানবাধিকার হনন যে কিভাবে একে অন্যকে পুষ্ট করে
তার উৎকৃষ্ট উদাহরণ কলকাতার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশি মেয়েদের পাচার হয়ে যাওয়ার প্রক্রিয়াগুলি। সবুজ বিপ্লবের রাজ্য পাঞ্জাব হরিয়ানায় কৃষি পুঁজি সঞ্জাত অর্থে কন্যাভ্রূণ হত্যা করে মেয়েদের জন্মাবার অধিকার তারা এমনভাবে কমিয়েছে, ছেলেদের বিয়ে দেওয়ার জন্য ভিন্ন দেশ থেকে মেয়ে পাচার করে আনতে। আর সেই সব পরিবারের বিয়ে মানে কিন্তু খেতির কাজে তাকে লাগানো এবং সেই সঙ্গে বাড়ির সব পুরুষের জন্য চাহিদা তাদেরই মেটানো। পণহীন বিয়ের প্রলোভনে পূর্ব ভারত ও বাংলাদেশের মেয়েরা সহজেই ফাঁদে পাবে। কিন্তু আন্তর্জাতিক স্থানচ্যুতির বিস্তৃত পরিধিকে ধরবার জন্য রাষ্ট্রপুঞ্জ 2000 সালে যে প্রোটোকলটি লাগু করেন, তার মধ্যে পাচারের যে সংজ্ঞাটি দেওয়া আছে, তার মধ্যে মানবাধিকারের যে বাতাবরণটি স্বীকৃত হয়েছে, সেটি বিশেষভাবে প্রণিধানযোগ্য। সেটি এরকম: recruitment, transportation, transfer, harboring of receipt of persons by means of threat or use of force or other means of coercion, abduction, of fraud, of deception, of the abuse of power or of a position of vulnerability, or of the giving or receiving of payments or benefits to achieve the consent of a person having control over another person for the purpose of exploitation. রাষ্ট্রপুঞ্জের এই প্রোটোকলটি গৃহীত হয় বিশেষ করে নারী ও শিশু পাচার থামানো, বন্ধ করা এবং দোষীদের দণ্ডিত হওয়ার উদ্দেশ্যে। আমাদের সরকারের কাছে বিভিন্ন রাজ্য জাতীয় কমিশন জোর সওয়াল করেছেন যাতে এই সংজ্ঞাটি গৃহীত হয়। বলা বাহুল্য, আমি নিজেও এই আন্দোলনে অংশীদার এবং আমার যে সহকর্মী সর্বাণী ভট্টাচার্য এমনি সমীক্ষা ভিত্তিক আলোচনা প্রকাশিত করেন, তিনিও আজকে উপস্থিত ছিলেন। এখন আছে কিন্তু দুটো খুব জরুরি কথা মনে রাখতে হবে। এই পাচারের পেছনে কিন্তু আমাদের সমাজের প্রচলিত প্রক্রিয়াগুলো যথেষ্ট পরিমাণে দায়ী। যেমন ধনী দরিদ্রের মধ্যে ফারাক বিশালের ফলে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। এদিকে একই কারণে বাজারে দৌড়াত্ম প্রত্যেকটি জীবনে নতুন নতুন চাহিদা তৈরি করার কাজে উঠে পড়ে লেগেছে। যেহেতু রাষ্ট্রের দায়িত্বশীল দিককে ক্রমাগত সঞ্চয়ী মনোভাব অর্থাৎ অস্টেরিটি মেজারের নাম করে কমিয়ে দেওয়া হচ্ছে, দরিদ্র খেটে খাওয়া মানুষের জীবন আর অন্ধকার আরো ঘন করে অন্ধকার নেমে আসছে। অশিক্ষা, অপুষ্টি, জীবনের মান উন্নয়ন করে স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকার সুযোগের অভাব, এরই মধ্যে পুরুষ কেন্দ্রিকতার দাপটে পণপ্রথা বেড়ে যাচ্ছে এবং তা সমাজের শোষিত শ্রেণী ও সম্প্রদায়ের মধ্যে ক্রমশ দানা বাঁধছে। এই অবস্থায় পণহীন বিয়ে বা লোভনীয় চাকরির লোক দেখিয়ে পাচারকারীরা গ্রামে বস্তিতে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে বঞ্চিত অবহেলিত নারী ও শিশুকে যে বের করে নিয়ে যেতে পারছে, তার দায় তো শুধু নারী ও শিশুর নয়। মনে আছে মুর্শিদাবাদ থেকে যেসব বাচ্চা মেয়েদের যেটাতে হজ তীর্থযাত্রীদের মধ্যে ভিক্ষে করে রোজগার করবার জন্য গুলিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশ যখন তাদের ফিরিয়ে এনেছিল তখন তারা কত রকম জায়গা দেখবার সুযোগ পেয়েছিল, কত রকম ফল খেতে পেয়েছিল, আর সেগুলো খেতে পাবে না বলে আক্ষেপ করেছে। আমাকে একটি তথাকথিত উদ্ধার হওয়া মেয়ে বলেছিল, দিদি এই জীবনে কি অন্ধকার, এখানে আমি থাকবো না, আমি আবার ফিরে যাই। মনে রাখবেন, আপনারা আমরা সবাই নতুন নতুন জায়গায় গিয়েছি, শেখবার এবং জীবনের মান উন্নত করবার সুযোগ পেয়েছি। নারী ও মেয়েদের অন্য জায়গায় গিয়ে উন্নতি ও স্বাচ্ছন্দ্য বাড়াবার মধ্যে নৈতিক অপরাধ তো কিছু নেই, বরঞ্চ সেটাই কাম্য। কিন্তু যখন এই সুযোগ দেবার নামে তার সঙ্গে প্রতারণা করে তার নাগরিকত্ব অপহরণ করে, তার মানবাধিকার অপহরণ করা হয়, তার পেছনে থাকে শ্রেণীগত, জাতপাত, সম্প্রদায়, বর্ণগত এবং অবশ্যই লিঙ্গগত শোষণ। এইসব পরিযায়ী না নারী শ্রম শুষে নিংড়ে নিয়ে পুঁজির মুনাফা করানোর উদ্দেশ্য। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে গোটা সমাজকে তৈরি হতে হবে এদের জীবনের মানবাধিকার, স্বাচ্ছন্দ্য ও সক্ষমতা বাড়ানোর কাজে সঙ্গে যুক্ত হবার জন্য, যার মধ্যে মানসিকতার পরিবর্তন অত্যন্ত জরুরি। মনে রাখবেন, পাচারকারীরাও বসে থাকবেন না। বিহারের ফৌজগঞ্জে মোহাম্মদ কালাম নামক নত গোষ্ঠীর যে যুবকটি যে নিজের গোষ্ঠীর বিরুদ্ধে গিয়ে গোষ্ঠীর মেয়েদের পাচারকারীদের হাত থেকে বাঁচাবার কাজে দায়বদ্ধ ছিল, তাকে পুলিশ মিথ্যে অভিযোগ দায়ের করে অ্যারেস্ট করে। ফ্রন্টলাইন পত্রিকায়
2012 সালের অগস্ট সেপ্টেম্বর সংখ্যাতে মাননীয় একটি বড় লেখা। নিম্নবর্গে যেসব মেয়েরা কাজের জন্য পরিযায়ী হয়, তার নিজের রাষ্ট্র ব্যবস্থা তার অধিকার রক্ষার জন্য মোটেও সচেষ্ট নয়। আইনজীবী ফ্লেরিয়া অ্যাগনেস তার মেয়ের সঙ্গে যে মেয়েটি দুবাই যাচ্ছিল বাচ্চাদের দেখভাল করার উদ্দেশ্যে, সে যাতে সব রকম সুবিধা পায় তার চেষ্টা করতে গিয়ে দেখেছিলেন যে ভারত সরকার এ ব্যাপারে মোটেই সাহায্যের হাত পাতে পারে। অর্থাৎ নিচু শ্রেণীর পরিযায়ী মেয়ের আবার আইনি অধিকার এবং সুযোগ সুবিধার প্রয়োজন কি? আমাদের অতি প্রিয় মৈত্রী যে সারা জীবন নারীর